রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদের সঙ্গে আছি আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্তের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছেছে। সকাল 8:40 এমিরেটসের ফ্লাইটে মরদেহ শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে। আত্মীয়স্বজন ও বিশিষ্টজনরা সিআর দত্তের মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দর থেকে তার মরদেহ সিএমএইচ এর মর্চুয়ারিতে নেওয়া হয়েছে। মঙ্গলবার তার মরদেহ ডিওএইচএস এর বাসায় নেওয়া হবে। এরপর সকাল 7টায় ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে শ্রদ্ধা জানানোর জন্য। এরপর শেষকৃত্য হবে রাজধানীর বাসাবো সবুজবাগ এলাকার শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে। সবার থেকে আমরা তো ভালোবাসা পেয়েছি যে মানে উই আর ভেরি থ্যাঙ্কফুল, আমরা খুবই খুশি। আপনাদের আমরা রেসপন্স ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে এভরিবডি, মানে সবাই কোঅর্ডিনেশন না হলে আজকে এটা সম্ভব হতো না। আমাদের এখানে আবার ফিরে আসার কথাই ছিল বাবাকে নিয়ে, সেটা হলো না। আমার জন্য ভীষণ আজকে কষ্ট হয়েছে যে যেই ফ্লাইটে আমি এসেছি ওই ফ্লাইটের নিচেই বাবা ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের ৪র্থ শ্রেণীর কর্মচারী থেকে ২০ বছরে ১,০০০ কোটি টাকার মালিক আফজাল। বেশ কিছুদিন পালিয়ে থাকার পর স্বাস্থ্য দুর্নীতির এই বরপুত্র এখন কারাগারে। দুর্নীতি দমন কমিশন ও অন্যান্য সংস্থার তদন্তে উঠে আসে তার অঢেল অবৈধ সম্পদের তথ্য। উত্তরের ১৩ নং সেক্টরে ১১ নম্বর রোডে ৪টি বিলাসবহুল বাড়ি, সারা দেশে অর্ধশতাধিক প্লট ও বাড়ি, ৩টি জাহাজ, ইট ভাটা সহ সবই করেছেন নামে বেনামে। অস্ট্রেলিয়া আমেরিকাতেও কিনেছেন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বাকিটা দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। ফরিদপুরে চোখ ধাঁধানো এই আলিশান বাড়ি দুটির মালিক স্বাস্থ্য অধিদপ্তরের ৪র্থ শ্রেণীর কর্মকর্তা আফজাল। ১৯৯৩ সালে মেডিকেল উন্নয়ন প্রকল্প সমন্বয়কারীর কেশিয়ার হিসেবে অস্থায়ী চাকরি দিয়ে শুরু। এরপর উচ্চ মাধ্যমিক পাশ আফজাল চাকরি স্থায়ী করেন স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখায় এসে। স্ত্রী রুবিনাও ছিলেন একই দপ্তরের স্টেনোগ্রাফার। ২০ বছরে ১২০০ টাকা থেকে সর্বসাকুল্যে ২৪,০০০ টাকায় শেষ করেন চাকরি। কিন্তু ৪র্থ শ্রেণীর পদ পুঁজি করেই বাগিয়ে নিয়েছেন শত শত কোটি টাকার ঠিকাদারি। রহমান ট্রেড ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান খুলে কখনো কাজ করেছেন নিজে, কখনো অন্যকে দিয়ে। স্বাস্থ্য খাতে বদলি ও নিয়োগ বাণিজ্যের হোতা ছিলেন এই আফজাল। আফজালের মতো একজন নিম্নপদস্থ কর্মচারী এবং তার ওয়াইফ যদি শত শত কোটি টাকার মালিক হয়, তাহলে তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এই কর্মচারীর পিছনে নিশ্চয়ই যদি কেউ গডফাদার না থাকে, তার পক্ষে একা এত কিছু করা সম্ভব না। দুর্নীতির মাধ্যমে স্বাস্থ্য খাতে লুটপাটকারী আফজালের সম্পদে ভড়কে যাবে যে কেউ। উত্তরা ১৩ নং সেক্টরের ১১ নং রোডে ৪টি বাড়ি ও প্লট, মিরপুর কালশি, মেরুলবাড্ডা, দক্ষিণ খান ও মানিক দিতে বাড়ি। রাজধানীর গুলশান, বনানী ও বাড়িধারা এলাকায় বাবা মা ভাই বোনের নামে ২০টি প্লট। সারা দেশে আরও অর্ধশতাধিক প্লট ও বাড়ি কিনেছেন। ফরিদপুর শহরের আবাসিক এলাকায় ২টি ফ্ল্যাট, ফরিদপুর ডিগ্রির চরে ইটভাটা ও ৩টি জাহাজও কিনেছেন আফজাল। মালয়েশিয়ায় ২ একর জমি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডায় রয়েছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। চড়তেন লেক্সাস সহ বিলাসবহুল গাড়িতে। এটি একটা বলবো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সাথে অনেক আরো বেশি রুই কাতলা জড়িত, যাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে না পারলে অর্থহীন হবে। দেশ জুড়ে নানা আলোচনা সমালোচনার পর আত্মগোপনে থাকা আফজাল গেল ২৬ আগস্ট আত্মসমর্পণ করলে কারাগারে পাঠায় আদালত। তদন্তের পরে দেখা যাবে তার আরো কি আছে। তদন্তে অনেক কিছু বেরিয়ে আসছে এবং আমার মনে হচ্ছে আরো অনেক বেশি বেরিয়ে আসবে। এরই মধ্যে আফজাল দম্পতির উত্তরা, ফরিদপুর ও খুলনার বাড়ি ও প্লট ক্রয় করেছে দুর্নীতি দমন কমিশন। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা থেকে ঘুরে দাঁড়াতে সরকার ও বিরোধী দলের মধ্যে রেষারেষির বদলে একাত্মতা চান রাজনীতি বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদ। তবে লাগাম টানতে হবে দুর্নীতির, আর তাই রাজনীতিকদের সদিচ্ছার পাশাপাশি দুদককে শক্তিশালী ভূমিকা রাখতে হবে বলে মনে করেন এই কলামিস্ট। আরও জানাচ্ছেন তানজির মেহেদী।
করোনা মহামারীতে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি, আক্রান্ত বাংলাদেশও। ঘুরে দাঁড়াতে আছে সরকারের নানা উদ্যোগ। তবে রাজনীতি বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদ মনে করেন, সংকট মোকাবিলায় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত। বিরোধী দল হলেই সরকারকে অনবরত সমালোচনা এবং গালিগালাজ করতে থাকবে, এটাও ঠিক নেই। আর সরকারের দিক থেকে যেটা দরকার সেটা হলো যে তাদেরকেও সম্মানের সঙ্গে সরকারি কাজে যুক্ত করা এবং তাদেরকে অবহেলা না করা। সকলে মিলেই যদি চেষ্টা করা যায়, সকলের মাথা থেকে যদি ভালো ভালো বুদ্ধি বের হয়, তাহলে আমার মনে হয় এই সংকট উত্তরণ এটা অনেক কোনো কঠিন ব্যাপার হবে না। স্বাস্থ্য ও ব্যাংক খাত সহ জনপ্রতিনিধিদের অনিয়ম সামনে আসছে উদাহরণ হিসেবে। আর তাই ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ে দুর্নীতিকে বড় বাধা হিসেবে দেখছেন এই বিশ্লেষক। উচ্চ পর্যায়ের আশকারা ছাড়া যোগাযোগ আছে, তাদের কাছ থেকে পৃষ্ঠপোষকতা ছাড়া নিচের দিকের মানুষ দুর্নীতি করতে পারে না। সেই সব দুর্নীতিগুলি যদি সুষ্ঠুভাবে এবং কঠোরভাবে দ্রুত ব্যবস্থা নিত তার বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, তাহলে অবস্থার কিছুটা উন্নতি হতো। দুর্নীতি দমনে রাজনীতিবিদদের সদিচ্ছা আর নাগরিক সমাজের সচেতনতার বিকল্প নেই বলেও অভিমত তার। দুর্নীতি সঙ্গে জড়িত রাজনীতিবিদরাই, এবং সেই রাজনীতিবিদরাই দুর্নীতি থেকে দেশকে উদ্ধার করতে পারে। কিন্তু এখন যে অবস্থা হয়েছে যে শুধুমাত্র রাজনীতিবিদদের দ্বারা এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তাহলে করণীয় হলো যে নাগরিক সমাজের যদি খুব শক্ত অবস্থান থাকে, পাশাপাশি কার্যকর গণতন্ত্র আর জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে বলে মনে করেন সৈয়দ আবুল মকসুদ। গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে বিরোধী দলের যারা জনপ্রতিনিধি তারা অন্তত সরকারি দলের দুর্নীতিকে তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারেন। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। হাসপাতালগুলোর সাধারণ রোগীদের স্বাভাবিক চিকিৎসা সেবা এখনো শুরু হয়নি। করোনার শুরুতে চিকিৎসা সেবা পেতে করোনা পরীক্ষার সার্টিফিকেট যোগ হওয়ায় ভোগান্তি চরম আকার ধারণ করে। তা এখনো রয়ে গেছে। এজন্য গুরুতর অসুস্থ না হলে রোগীরা হাসপাতালমুখী হচ্ছেন না। যদিও চিকিৎসকদের দাবি পরিস্থিতি স্বাভাবিকের দিকে। চট্টগ্রামের নয়ন বড়ুয়া জয় ও যশোরের রিপন হোসেনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। ফয়সাল মিয়া, বয়স 5। রোববার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে করোনা টেস্টের ফলের জন্য মাকে নিয়ে অপেক্ষা করছে। ক্যান্সার আক্রান্ত ফয়সাল 9 দিন আগে সিলেট থেকে ঢাকায় মহাখালী ক্যান্সার হাসপাতালে এসেছে। হাসপাতাল 4টি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হলেও করোনার ফল না পাওয়ায় হাসপাতালে ভর্তি হতে পারছেন না। ঢাকায় থাকার জায়গা না থাকায় 9 দিন রাত কেটেছে হাসপাতালের বাইরে। 3টে প্রথম দিছে, 3টা নিচে কইরা ওখানে আবার 8টা দিছে। স্যার আমার একটা সেট দেন না, বাসাটা লইয়া শুই। আচ্ছা আমি রিপোর্ট আস্তে আস্তে করবো, আমি তো একা মানুষ আর চিনি না খুঁজতা, আমি একা মানুষ। তো স্যার কয় না, সিট মিট নাই, তুমি আনো কইরা পরে তোমার আমি সিট দিমু। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখা যায় আগের মতো নন করোনা রোগীদের নেই আনাগোনা, অনেকটাই শুনশান। রাজধানীর অন্যান্য হাসপাতালের চিত্র অনেকটাই এমন। তবে আগের চেয়ে কিছুটা স্বাভাবিক দাবি করছে সংশ্লিষ্টরা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এখন কোভিডের পাশাপাশি নন কোভিড রোগীগুলো বহির্বিভাগে অনেক বেড়েছে এবং অন্তঃবিভাগেও অনেক বেড়েছে। নন কোভিড রোগীদের আবার স্বাভাবিকভাবে আবার চিকিৎসা দেওয়া আমরা শুরু করেছি। রাজধানীর বাইরেও একই চিত্র। চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও চেম্বার খুললেও চিকিৎসক সংকট রয়েছে এখনো। আবার অনেক জায়গায় দেয়া হচ্ছে টেলিমেডিসিন সেবা। চোখ আর জিহ্বা দেখে অনেক কিছু বলে ফেলতে পারতো, এখন তো ওই সিস্টেম নাই। এখন মোবাইলে ভিডিও কলের মধ্যে ডাক্তার চেক আপ করে। মার্চের তুলনায় এখন পরিস্থিতি অনেকটুকু উন্নতি হয়েছে, কিন্তু আরো উন্নতি হতে পারত যদি সামাজিক সচেতনতার দিক থেকে মানুষজনের যদি আরো সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করে। যশোরেও এখনো সাধারণ রোগীদের চিকিৎসা সেবা স্বাভাবিক হয়নি, ফলে চরম ভোগান্তিতে সাধারণ রোগীরা। আমরা গ্রাম থেকে আসছি, এসে দেখি ডাক্তারখানা বন্ধ, কিন্তু এখন কোথায় যাব, আমরা তো ডাক্তার পাচ্ছি না। আমাদের যে রেড জোন আছে, ইয়েলো জোন আছে এবং আমাদের যে গ্রিন জোন আছে, প্রতিটা জোনেই আমাদের ডাক্তারের একটা তালিকা করা আছে, রোস্টার করা আছে, সেই অনুযায়ী তারা রাউন্ড দেয়। দেশে গেল 8 মার্চ থেকে করোনা শনাক্তের পর করোনা ও নন করোনা রোগী নিয়ে বিপাকে পড়ে হাসপাতালগুলো। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সারা দেশের হাসপাতালগুলোর চিকিৎসা সেবার চিত্র নিয়ে বিস্তারিত জানাতে বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন।
রিপন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, দেশে করোনা শুরুর পর থেকেই ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা, বিশেষ করে সাধারণের চিকিৎসায় পদে পদে ভোগান্তির অভিযোগ উঠেছিল। এখনকার বর্তমান চিত্র কেমন দেখছেন? সরজমিন ঘুরে আমাদের সে তথ্য জানাবেন। ধন্যবাদ আকাশ আপনাকে। আসলে কিছুদিন আগে যে স্বাস্থ্যসেবার বেহাল অবস্থা ছিল তার কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, তবে পুরোপুরি যে পরিবর্তন সেটি হয়নি। সেই ভোগান্তি মানুষের রয়েছে। আপনি জানেন যে অসুস্থ রোগীর সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে হাসপাতাল। সেই হাসপাতালের চিকিৎসা সেবা কিন্তু বেহাল রয়েছে। আমি রয়েছি যশোর 250 মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালের কথা যদি বলি আপনাকে, যে ডাক্তারগুলো রয়েছে বেশিরভাগ ইন্টার্নি ডাক্তার, সেই ডাক্তাররা রোগী দেখছেন। আর যে কনসালটেন্ট ডাক্তার রয়েছে তারা কিন্তু আমরা দেখছি যে ঠিকমতো তারা রোগী দেখছে সেটি দেখছে না। পাশাপাশি নার্স রয়েছে, তারাও যে সেবাটা তারাও সেই সেবাটা দিচ্ছেন না। বেহাল অবস্থায় রয়েছে আসলে স্বাস্থ্যসেবা। রোগীরা বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ করেন যে অনেক সময় তারা টাকার বিনিময়ে সেবাটা পেয়ে থাকেন এই সরকারি হাসপাতালে। তো কিন্তু সেই যে সেবাটা, সেই সেবাটা কিন্তু তারা ঠিকমতো পায় না। পাশাপাশি যদি আপনার বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে, সেই বেসরকারি হাসপাতালগুলোর অবস্থাও একই। তো সব মিলিয়ে স্বাস্থ্যসেবার বেহাল অবস্থা বিরাজ করছে যশোরে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে রংপুরে, রেজাউল করিম মানিক, সেখানকার খবর জানবো। ভাই ধন্যবাদ রিপন। আপনি যেমনটি যশোরের খবর জানিয়েছেন, অনুরূপ রংপুর মেডিকেল কলেজের সামনে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আসলে এর আগের বুলেটিনে জানিয়েছি যে হাসপাতালে অর্থাৎ স্টাফদের দুর্ব্যবহার এবং কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং দালালদের দৌরাত্মের কারণে কিন্তু হাসপাতাল গুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ রোগীরা। এটি আসলে রংপুর মেডিকেলের চিত্র, আসলে প্রতিনিয়তর ঘটনা। এটি শুধু রংপুর মেডিকেলেই নয়, উত্তরাঞ্চলের যেসব মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলো রয়েছে প্রায় সবগুলোরই একই অবস্থা। এই অবস্থায় চলতে থাকলে আসলে দিন দিন কিন্তু সরকারি হাসপাতালগুলো থেকে রোগীরা কিন্তু মুখ ফিরিয়ে নেবে, এটাই স্বাভাবিক। একজন ভুক্তভোগীর সাথে কথা বলতে চাই। আপনি রোগী নিয়ে এসেছেন, কি সমস্যা হয়েছে? পরশুদিন রাত্রে আসছি, রাত 1টার সময় আসে আপনার লিপে তুলছে, লিপে তোলার পরে পরে বলতেছে টাকা দিতে হবে। তা আমরা বললাম ভাই আমরা দূর থেকে আসছি, আমাদের পেশেন্টের অবস্থা ভালো না। তো বলতেছে না আমাদের টাকা দিতে হবে, এখানে বলা লাগে না 400-500 টাকা দেয়, আপনাদের কাছে 200 টাকা চাইছি। তা আমরা সে দূর থেকে আসছি, আমরা বলছি ভাইয়া আমাদের টাকা রুগীটার ব্যবস্থা করো, তারপরে না পয়সা নিও। আর কি সমস্যা? তারপরে রুগীকে দিল এমন জায়গায় দিল যেখানে টয়লেট, সেখানে দিয়েছে, গন্ধে থাকা যায় না। তারপরে রুগীর যে সেবা করবে দেখবে সে কোনো ডাক্তার নাই, নার্সরা যদি আসে তো তারা কোনো রকম রুগীদের পেশেন্টের লোকের কোনো ক্রমেই কথা তারা শুনতে চায় না, আবুল তাবুল কথাবার্তা বলে। ধন্যবাদ আপনাকে। আসলে একজন ভুক্তভোগীর কথা বলছিলাম, তিনি বলছেন যে হাসপাতালের অব্যবস্থাপনার কথা। একদিকে করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় যেমনটি ডাক্তার নার্সদের রুগী দেখার অনীহা, অন্যদিকে আসলে এই রুগীদের সাথে দুর্ব্যবহারটা কিন্তু রুগীদেরকে, সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে চিকিৎসা সেবা নিয়ে রংপুর অঞ্চলে। এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল কলেজ চত্বর থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী দীর্ঘক্ষণ থেকে অবস্থান করছে ময়মনসিংহের সৈয়দ নোমান, তার কাছে জানবো ময়মনসিংহের স্বাস্থ্যসেবার কথা। নোমান। ধন্যবাদ আপনাকে। আসলে ময়মনসিংহের কথা যদি আমি বলি, ময়মনসিংহে করোনা প্রাদুর্ভাবে শুরু হওয়ার পর থেকে যে পরিমাণ রোগী ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, অর্থাৎ 5 থেকে 800 রোগীর মধ্যে যাতায়াত ছিল, এবং সেই রোগীটা কিন্তু এখন ধীরে ধীরে বেড়েছে। অর্থাৎ আন্তঃবিভাগে কিন্তু এখন প্রায় 1.5 থেকে 2,000 রোগী ভর্তি আছে, এবং বহির্বিভাগে প্রায় 1 থেকে 1,500 রোগী কিন্তু প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমাদের এমনটি কিন্তু জানিয়েছেন হাসপাতালে যিনি উপপরিচালক আছেন ডাক্তার লক্ষ্মীনারায়ণ আমাদের কিন্তু জানিয়েছেন। এবং আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানাই যে চিকিৎসা সেবার জন্য যে আসলে যে যাতায়াত ব্যবস্থা যেটি প্রয়োজন, অর্থাৎ অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য যেটি প্রয়োজন, সেটি নিয়ে কিন্তু একটি ধূম্রজাল সৃষ্টি হচ্ছে। এবং তা বলছে রোগীরা বলছেন যে আসলে এই করোনার সুযোগ নিয়ে আসলে অ্যাম্বুলেন্স যে সার্ভিস আছে তারা আসলে নির্ধারিত ভাড়ার বাইরে এবং বেশিরভাগ ভাড়া নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমি যদি রোগীদের কথা বলি, আসলে প্রথমেই যারা রোগী আসছেন যদি করোনার কোনো সিমটম থাকে তাদের জন্য কিন্তু আলাদা একটা ব্যবস্থা করা হয়েছে সেখানে চিকিৎসা, সেখানে তারা আসলে করোনা আগে প্রথমেই করোনার
টেস্ট করাচ্ছেন এবং করোনা টেস্টের পরে আসলে যদি করোনা শনাক্ত হয় সে অনুযায়ী চিকিৎসা দিচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালটি কিন্তু আসলে 1200 শয্যার হাসপাতাল এবং এই হাসপাতালে প্রায় আরেকটি করোনা ডেডিকেটেড হাসপাতাল কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু করা হয়েছে। তো সব মিলে আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালটি বৃহত্তর ময়মনসিংহের যে 2 কোটি মানুষ আছে তাদের জন্য কিন্তু আসলে তাদের সেবার জন্য কিন্তু আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালটি নিয়োজিত এবং চিকিৎসা সেবার জন্য একমাত্র আশ্রয়স্থল বলে কিন্তু আমরা সবসময় জেনে এসেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের চিকিৎসা সেবা নিয়ে সর্বশেষ খোঁজখবর। আমরা যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে অবস্থান করছেন আতিক। ধন্যবাদ নোমান। আসলে টাঙ্গাইলেও কিন্তু একই চিত্র আমরা লক্ষ্য করেছি এবং টাঙ্গাইলের এই একটি সদর জেনারেল হাসপাতাল 250 বিশিষ্ট। তো এই হাসপাতালে কিন্তু অনেকটাই যে রোগীদের ভোগান্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে এই হাসপাতাল যারা বিভিন্ন উপজেলা থেকে যারা রোগী সেবা নিতে আসেন তারাও কিন্তু বিভিন্ন সময় আসলে দালালদের যে সিন্ডিকেটের মাধ্যমে আসলে তাদেরকে ব্যাপকভাবে ভোগান্তি হচ্ছে এবং এই হাসপাতালে কিন্তু যে ডাক্তার অনেকটাই কিন্তু আসলে কম, যার ঠিকভাবে যে রয়েছে এই হাসপাতালে এবং বিশেষ ভোগান্তির মধ্যে আসলে তাদেরকে পড়তে হয় এবং বিভিন্ন উপজেলায় অর্থাৎ 12টি উপজেলায় একই চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেই উপজেলাগুলোতেও কিন্তু যে হাসপাতালের যে সেবা সেটির মান নিয়েও কিন্তু আসলে অভিযোগ রয়েছে এই বিভিন্ন রোগীদের, অর্থাৎ তারা কোনো সমস্যা নিয়ে চিকিৎসার জন্য যাওয়া হলে সেখানে কিন্তু তারা যে ঠিকমতো সেবা সেটি কিন্তু আসলে না পাওয়ার কিন্তু একটি অভিযোগ রয়েছে এবং উপজেলাগুলোতে কিন্তু যে ডাক্তার নার্স থাকা দরকার সেটি কিন্তু আসলে তারা সময় মতন না যাওয়ার কিন্তু একটা অভিযোগ রয়েছে এবং সকল মিলিয়ে আসলে একটি করোনার মধ্যেও এখনো কিন্তু হাসপাতালে চিকিৎসা যে এখনো কিন্তু হাসপাতালের চিকিৎসা যে স্বাভাবিক গতিতে থাকা দরকার সেটি কিন্তু নেই। তবে আসলে তারা কিন্তু অনেকটাই এখনো কিন্তু যে চিকিৎসা সেবার সেটি কিন্তু আসলে যে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল নিয়ে ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আরো একজন যুক্ত হয়েছেন আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে সহকর্মী আব্দুস সামাদ সাইম। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সিরাজগঞ্জের হাসপাতালগুলোর চিকিৎসা সেবার চিত্র কেমন দেখছেন এবং অভিযোগগুলো কি কি আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনাকে জানিয়ে রাখি আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার কিছুটা উন্নত হলেও কিন্তু উপজেলা সদর হাসপাতালগুলো কিন্তু চিহ্ন আসলে করুন। সেখানে কিন্তু নামমাত্র চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কোনো এক্স রে বা কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। এই অবস্থায় কিন্তু যারা গ্রাম অঞ্চলের মানুষ তারা কিন্তু আসলে ভয়াবহ সংকটের মধ্যে পড়েছে। আর এই সদর হাসপাতালে যেটুকু রয়েছে যে এখানে কিন্তু এক্স রে মেশিন এবং আলট্রাসাউন্ড থাকলেও কিন্তু অনেক সময় কিন্তু আসলে যারা রোগী রয়েছে তাদেরকে কিন্তু আসলে অনেক সময় বাইরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে এবং ওষুধের যে বেশিরভাগ সেগুলো কিন্তু আসলে বাইরে থেকেই তাদেরকে কিনতে হচ্ছে। আমি একজন রোগীর সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই যে আপনি কোথা থেকে পরীক্ষা নিরীক্ষা করেছেন? আবরিসিনা থেকে। কেন বাইরে থেকে করলেন কেন? এখানে বন্ধ ছিল তো তার জন্য বাইরে থেকে করানোর জন্য বলছিল, তাই বাইরে থেকে করানো হয়েছে। তাতে কষ্ট হয়েছে কিনা? কষ্ট তো হবে। আমি আর একজন যে রোগীর স্বজন হয়েছে আমি তার সাথে একটু কথা বলবো, একটু আসুন। আচ্ছা, আপনার কি অবস্থা? রোগীর কি সেবা পাচ্ছেন হাসপাতাল থেকে? মোটামুটি আছে সেবা। মনে করেন পরীক্ষা নিরীক্ষা দিছিল, পরীক্ষা করা হয়েছে। এখন আজ বড় ডাক্তার দেখে রিপোর্ট দিয়ে। পরীক্ষা নিরীক্ষা কোথা থেকে করছেন? কিছু এখানে হয়েছে, কিছু আবিসিনায় হয়েছে। আপনি শুনছিলেন যে আসলে যে এই যে হাসপাতালটি কিন্তু আসলে স্বয়ংসম্পূর্ণ সব কিছু, কিন্তু তারপরেও কিন্তু রোগীদের কিন্তু বাইরে যেতে হচ্ছে, তাদেরকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে এবং যে ভোগান্তি সে ভোগান্তি কিন্তু তাদেরকে করতে হচ্ছে। এই অবস্থায় কিন্তু যারা সচেতন মহল রয়েছে তারা কিন্তু বলছেন যে চিকিৎসক যারা রয়েছে তারা যদি আন্তরিক হয় এবং তাহলে কিন্তু যে হাসপাতালের যন্ত্রপাতি আছে, যে সেবা আছে, সেই সেবা দিলে কিন্তু আসলে তাদেরকে কিন্তু কোনো ভোগান্তি করে বাইরে যেতে হয় না। এই অবস্থা কিন্তু সেজন্য এই চিকিৎসা সেবার মান বাড়াতে চিকিৎসকদের
আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন সচেতন মহল। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ হাসপাতাল থেকে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ, ধন্যবাদ। দর্শক, সারা দেশ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান এবং সার্বিক চিত্র তুলে ধরছিলেন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। আবার স্বাগত সংবাদে। করোনা সংকট সত্ত্বেও রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। গত সপ্তাহের শেষ দিন পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল 38.90 বিলিয়ন ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। আর একক মাস হিসেবে চলতি অর্থ বছরের প্রবাসী আয়ও গড়েছে রেকর্ড। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন, প্রবাসী আয়ে নগদ 2% প্রণোদনা পাওয়ায় বৈধ পথে বাড়ছে রেমিটেন্স আদায়। এই ধারা টেকসই করতে প্রণোদনা ও নীতি সহায়তা অব্যাহত রাখার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মহামারীর এই সময়ে বিশ্ব অর্থনীতি যখন বড় বিপর্যয়ে, তখন বাংলাদেশের অর্থনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে প্রবাসীদের পাঠানো অর্থ। ঈদ বা বড় কোনো উৎসব ছাড়াও নিয়মিত প্রবৃদ্ধি হচ্ছে প্রবাসী আয়ে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, অর্থ বছরের প্রথম মাসে রেমিটেন্স এসেছে 2.6 বিলিয়ন ডলার। টাকার হিসাবে যা 21,000 কোটি টাকারও বেশি। দেশের ইতিহাসে একক মাস হিসেবে কখনো এত টাকা আসেনি রেমিটেন্স হিসাবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, প্রবাসীরা হুন্ডি বা বেআইনি পন্থা ছেড়ে বৈধ পথে টাকা পাঠানোর দিকে ঝুঁকছেন, ফলে রেমিটেন্সও বাড়ছে হু হু করে। কারণ করছে যে গভর্নমেন্ট যে 2% যে প্রণোদনা দিয়েছে, এই 2% প্রণোদনা কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট পড়েছে। রেমিটেন্স আনার ক্ষেত্রে ব্যাংকগুলোও কিন্তু খুব তৎপর হয়ে গেছে। নতুন নতুন দেশে আবার যদি আমরা লোক পাঠাতে পারি, কর্মী পাঠাতে পারি, তাহলে আমাদের আশ্বস্ত হয়তো হবো যে আমরা এই ধারা ক্রমেই হয়তো বৃদ্ধি পেতে থাকবে। রেমিটেন্সের এই প্রবৃদ্ধির প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরও, ফলে অন্য উচ্চতায় পৌঁছেছে রিজার্ভের পরিমাণ। 2016-17 অর্থ বছরে 33 বিলিয়ন ডলারের রিজার্ভ এরপর 2 বছর টানা কমলেও 2019-20 অর্থ বছর থেকেই তা বাড়তে থাকে। সবশেষ নতুন অর্থ বছরের গেল 27 আগস্ট পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় 39 বিলিয়ন ডলার, দেশের ইতিহাসে যা সর্বোচ্চ পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, 2% প্রণোদনা অব্যাহত থাকলে বৈধ পথে রেমিটেন্স আগামীতে আরও বাড়তে পারে। এটার একটা কারণ হলো যে আপনার প্রবাসীরা যারা ওখানে চাকরির ঝুঁকিতে আছে, তারা হয়তো ভেবেছে যে আমরা তাড়াতাড়ি অর্থ পাঠিয়ে দিই, এবং সেই অর্থগুলো তারা দ্রুত পাঠিয়ে দিচ্ছে। তো আপনার ফরেন এক্সচেঞ্জ রেটটা একটু বেড়েছে, আবার সরকার একটা বোনাস দিচ্ছে এটার উপরে। আমাদের অর্থনীতির জন্য একটা বিশেষ ইতিবাচক দিক, এবং এই ইতিবাচক দিকটা অব্যাহত রাখার জন্য কূটনৈতিক তৎপরতা যেমন লাগবে, পাশাপাশি প্রবাসে যারা যাচ্ছেন তাদের দক্ষতা বৃদ্ধি প্রকারান্তরে সেটি কিন্তু অর্থনীতির জন্য মঙ্গলজনকই হবে। এরই মধ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থ বছরে প্রবাসী আয় বাড়াতে 3 থেকে 5 বিলিয়ন ডলার বাড়তি অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীতে প্রায় 5 মাস বন্ধ থাকার পর দেশের পর্যটন কেন্দ্রগুলো একে একে খুলে দেওয়া হচ্ছে। গেল 17 আগস্ট থেকে কক্সবাজার সহ দেশের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। প্রায় বন্দি জীবন ভেঙে এরই মধ্যে কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবন, খাগড়াছড়ি, চরণবিল, রাতারগুল, জাফলং সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। তবে সর্বত্র এই স্বাস্থ্যবিধি মানতে অনীহা ছিল স্পষ্ট। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণের শঙ্কায় মার্চের শেষ দিকে বন্ধ করে দেওয়া হয় দেশের সব পর্যটন কেন্দ্র। তবে বিপুল জনগোষ্ঠীর আয় এবং শিল্প সংশ্লিষ্টদের দাবি পর্যালোচনায় গেল 1 জুলাই খুলে দেওয়া হয় কুয়াকাটা। ওই দিন থেকেই কুয়াকাটায় ভিড়তে শুরু করেন বিপুল পর্যটক। ঘরবন্দি জীবন ছেড়ে সাগরের সান্নিধ্যে আসেন ভয় উপেক্ষা করে। এরপরই নানা মহলে আলোচনা শুরু হয় কক্সবাজার সৈকত খুলে দেওয়া নিয়েও। এসবের পর চলতি মাসের 17 তারিখ খুলে যায় দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্রটি। খোলা হয় হোটেল মোটেল। মাঝে বৈরী আবহাওয়ায় কয়েকদিন এই সৈকতে কম থাকে পর্যটকের ভিড়, তবে এখন ফিরছে তার পুরনো চেহারাতেই। একইভাবে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত খুলে দেওয়া হলে সেখানে উপচে পড়েন ভ্রমণপ্রিয়রা। দীর্ঘ সময় পর ঘরের বাইরে স্বজনদের নিয়ে ঘুরতে পেরে খুশি মানুষ। সিলেটে প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগেই ঘুরতে বের হন ভ্রমণ পিপাসুরা। সংরক্ষিত বনাঞ্চল রাতারগুলে চলতি মাসের মাঝামাঝি থেকে ভিড় শুরু হয় পর্যটকদের।
শুধু বড় পর্যটন কেন্দ্রই নয়, ভিড় বাড়ছে প্রত্যন্ত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের স্পটগুলোতেও। নাটোরের বড়াই গ্রামে বিলে ঘুরে বেড়াচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। করোনা এখানে শুধু গণমাধ্যমের বিষয়। যারা বিদেশে যায় প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করার জন্য, তাদের প্রথমে নিজের এলাকাগুলো ঘুরে দেখা উচিত। ভিড় আছে সিরাজগঞ্জেও। গেল কোরবানির ঈদ থেকেই সিরাজগঞ্জের যমুনার তীরে শহর রক্ষা বাঁধে ভিড় বাড়ছে। এখনও ছুটি পেলেই মানুষ ছুটছেন সেই জায়গায়। বন্যায় উত্তরাঞ্চলে চরম ক্ষতির পরও এই ভিড় কমেনি। সবাই আছে আর সুন্দর বাতাস, পানি সামনে, একটা ন্যাচারাল পরিবেশ, এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লাদাখে চীন ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের পর এবার দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ভারত। দুই দেশের মধ্যে আলোচনা চলাকালে দিল্লির এমন পদক্ষেপে আপত্তি জানিয়েছে চীন। চীনা বাহিনী কৃত্রিম দ্বীপপুঞ্জ ও সামরিক উপস্থিতির মাধ্যমে 2009 সাল থেকে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলোর উপস্থিতিতে আপত্তি জানিয়ে আসছে। ওই এলাকায় পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনী তার ভূখণ্ডের অংশ হিসেবে বেশিরভাগ জলসীমা দাবি করে আসছে এবং যে কোনো সময় বাহিনীর উপস্থিতিতে আপত্তি জানায়। ভারতীয় যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করায় চীনা নৌবাহিনীর আপত্তি জানিয়েছে। তারা বলছে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ের আলোচনা চলার মধ্যেই এমন যুদ্ধজাহাজে উপস্থিতি বিরোধপূর্ণ। এবার বিনোদনের খবর। অবশেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক লাল জমিনের মঞ্চায়নের মাধ্যমে শুরু হলো করোনাকালীন থিয়েটার যাত্রা। মান্নান হীরার রচনা এবং সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় এ নাটকে একক অভিনয় করেছেন মমিনা চৌধুরী। নাটকটির মঞ্চায়নকে ঘিরে অন্তত কিছু সময়ের জন্য এক হতে পেরেছিলেন নাট্যকর্মীরা। তাদের মত, সবকিছু যখন স্বাভাবিক নিয়মে চলছে তখন মঞ্চ বন্ধ থাকাটা অযৌক্তিক। শকুন নামিরের প্রতিবেদন। দীর্ঘ অপেক্ষার পালা শেষে জ্বলে উঠল মঞ্চবাতি। গেল শুক্রবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আয়োজন করা হয় মঞ্চ নাটকের। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক লাল জমিন মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হয় করোনাকালীন থিয়েটার যাত্রা। নাটকটির মঞ্চায়নকে ঘিরে দীর্ঘদিন পর এক হতে পেরেছিল নাট্যকর্মীরা, তাই উচ্ছ্বাসটাও ছিল তুলনামূলক বেশি। নাটকটির একক অভিনেত্রী মোমেনা চৌধুরী জানান, এই প্যান্ডামিক সিচুয়েশনে থিয়েটার হতে পারে প্রশান্তির আশ্রয়স্থল। অনেকে এসে এখানে দেখা করে যাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। এই যে এত মানুষের ভালোবাসা, মমতা, এটা আমাকে ভীষণভাবে উজ্জীবিত করছে। পথ প্রদর্শক কিনা জানি না, সাহস করে শুরু করেছি এবং আমার বিশ্বাস এই সাহসে আরও অনেকেই সাহসী হয়ে উঠবেন। মিলনায়তনে প্রবেশের আগে মানা হয়েছিল কঠোর স্বাস্থ্যবিধি। আসন বিন্যাসে ছিল দূরত্ব, বাধ্য করা হয়েছিল মাস্ক পরিধানে। নয় মাসে চোখের সামনে কত না রক্ত, কত না সর্বনাশ। নাটক শেষে দর্শকরা নিজেদের মতন করে লিখেছেন মন্তব্য, জানিয়েছেন অভিমত। এক্সাইটেড ছিলাম আসার জন্যে, আমার ভালো লেগেছে। যে উদ্যোগটি মোমেনা নিয়েছে বন্ধু, সেই উদ্যোগটার সাথে একটু সহযোগিতা যাতে আমরা করতে পারি। টেলিভিশন নাটকের শুটিং করছি, আমি চলচ্চিত্রের শুটিং করছি স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব রক্ষা করে। সুতরাং নাটকটি কেন নয়? এটা আমাদের জন্য এক ধরনের ট্রমা। তো এই ট্রমাটাও কাটানোর জন্য আমার মনে হয় যে মঞ্চ একটা ভালো জায়গা হতে পারে। নাট্যকর্মীদের একটাই চাওয়া, অন্তত থিয়েটার কর্মীদের কথা চিন্তা করে খুব দ্রুতই সবগুলো মঞ্চ খুলবার সিদ্ধান্ত নেওয়া হোক। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।